প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সালাম আলাইকুম। আজকে আমরা যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এই বিষয়টা অনেক আগেই আমাদের করা উচিত ছিল, কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিভিন্ন রকম যে রাজনৈতিক এবং একই সঙ্গে সামাজিক যে বিষয়গুলো সামনে চলে এসছে, আমাদের একটু দেরি হয়ে গেছে। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হয়েছে, এই বিষয়টা খুব ডিটেইলস আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি একটা প্রেজেন্টেশন তৈরি করেছেন আপনাদের জন্য, এবং আমি মনে করি যে এটা শ্বেতপত্র প্রকাশের ব্যাপারটার চেয়েও একটু আকর্ষণীয় হবে, এবং যেটা আপনাদের রিপোর্ট থেকে নেওয়া সব কিছু, এবং সেগুলো সোর্সগুলো সমস্ত হচ্ছে আপনাদের রিপোর্ট থেকে এসছে, অর্থাৎ মিডিয়া রিপোর্ট থেকে এসছে। তো এই জিনিসটা আপনারা একটু, আমাদের অনুরোধ থাকবে যেটা কি, আপনারা এটা একটু ভালোভাবে প্রচারের একটু ব্যবস্থা নেবেন, কারণ এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা একটা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমার যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার। আর যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে, সেই কারণে জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু অত্যন্ত কষ্ট করে এটা তৈরি করেছেন, এনে আপনাদের সামনে প্রেজেন্ট করবেন। আমাদের সঙ্গে আছে আমাদের আরেকজন অত্যন্ত প্রখ্যাত শ্রমিক নেতা, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব নজরুল ইসলাম খান। আমি এখন জনাব ইকবাল হাসান মাহমুদকে মাইক্রোফোন দিচ্ছি, তিনি আপনাদের সঙ্গে এই বিদ্যুৎ খাতে যে দুর্নীতি সে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবেন। 15 বছরে মোট খরচ হলো $2,0830 কোটি। বর্তমান বিনিয়োগ হারে $3,33,940 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট করেছে $1 লক্ষ কোটি টাকা। শুধু ক্যাপাসিটি চার্জে চলে গেছে। ক্যাপাসিটি চার্জের হিসাব 2008 থেকে 9, 2023 থেকে 24 ক্যাপাসিটি চার্জ পরিমাণ আপনারা গ্রাফটা দেখতে পারেন কিভাবে উপরে উঠে গেছে। 2008-9 হয়েছে 1,507 কোটি টাকা। 2011-12 হয়েছে 5,000 কোটি টাকা। 18-19 হয়েছে 8,900 কোটি টাকা। 22-23 হয়েছে 17,155 কোটি টাকা। তার অর্থ হলো যে এই যে প্রাইভেট সেক্টরে যে পাওয়ারগুলো দিয়েছে, সেই পাওয়ারগুলো চলে নাই এবং তারা এই টাকাগুলো তাদেরকে পেমেন্ট করেছে। এটা হলো আমাদের দেশের মানুষের কাছ থেকে জাস্ট লুট করে নিয়ে গেছে আর কি। এবং এদের এইসব পাওয়ার প্ল্যান্টগুলোর বেশিরভাগ মেশিন খারাপ, কিন্তু খারাপ মেশিন এনে টাকা কামাই করে চলে গেছে, যা দিয়ে আরো পাওয়ার স্টেশন করা যায়। আর এই লুটপাটের অংশ কারা কারা ছিল? ক্যাপাসিটি চার্জের শীর্ষ 5টি কোম্পানি। সামিট নিয়েছে 10,623 কোটি টাকা। অ্যাগ্রো ইন্টারন্যাশনাল নিয়েছে 7,932 কোটি টাকা। আর্দা পাওয়ার হোল্ডিংস নিয়েছে 7,523 কোটি টাকা। ইউনাইটেড গ্রুপ নিয়েছে 6,575 কোটি টাকা। আর আরপিসিএল নিয়েছে 5,117 কোটি টাকা। ওখানে বারে দেখানো হয়েছে ক্যাপাসিটি চার্জ ডিস্ট্রিবিউশন অ্যামং দ্য টপ 10 কোম্পানিজ। তাতে সামিট হলো হাইয়েস্ট, আর ডোরিন গ্রুপ হলো সবচেয়ে কম। কুইক রেন্টাল সাধারণত আসে আপৎকালীন জন্য, কিন্তু এরা কুইক রেন্টাল এনে আপনার 2 বছরের জায়গায় 15 বছর পর্যন্ত চালাচ্ছে। এবং এইসব কুইক রেন্টালের পিছনে আবার সরকার 75% বিনিয়োগ করেছে উইদাউট এনি রিটার্ন। এই যে এখানেও একটা লুট। ভারত থেকে বিদ্যুৎ আমদানি 9 বছর ক্যাপাসিটি চার্জ দিয়েছে 11,015 কোটি টাকা। দায় মুক্তি আইন বিচারের বন্ধের প্রভাবে
এই দরপত্র উন্মুক্ত দরপত্র নিষিদ্ধ করেছিল, আদালতের চ্যালেঞ্জ সুযোগ নেই, পরিবীক্ষণ ও মূল্যায়নের বিভাগের রিপোর্ট এটা আইএমইডি, আমাদের সরকারের যে আইএমইডি আছে এটা তাদের রিপোর্ট, এখানে সুপারিশ এগুলো আছে, এগুলো তো বলার কোনো দরকার নেই আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি বিদ্যুৎ খাতের যে আওয়ামী লীগ ম্যাজিক দেখাতে চেয়েছিল, ম্যাজিক করতে যে বাংলাদেশের মানুষের কে সর্বশান্ত করে দিয়েছে। এবং আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে মাস শেষে বিদ্যুতের বিল পে করেন, অ্যান্ড বিশেষ করে প্রিপেড মিটার দিয়ে আপনারা যে বিল পেমেন্ট করেন, 100 টাকার কার্ড কিনলে 80 টাকা 20 টাকা চলে যায়, 80 টাকা থাকে বিদ্যুতের। এইভাবে আপনাদের পকেট কেটে নিয়ে যাচ্ছে ম্যাজিক দেখাতে চেয়ে, এবং এগুলো সবই বেশিরভাগ ক্ষেত্রে লুটপাট হয়েছে। তো আমরা অনেকদিন হলে স্টাডি করতেছি আওয়ামী লীগের যে উন্নয়নের যে স্লোগানগুলো চলছিল সেগুলোকে দেখে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে আমরা এটা কাজ করেছি, কাজ চলছে আমাদের। বিদ্যুতেরটা আমি মোটামুটি শেষ করে, এখনো শেষ হয় নাই, তবে যতটুকু করেছি এর থেকে আপনারা একটা আইডিয়া পাবেন যে তারা মানুষকে বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে আমাদের মানুষ পকেট কেটে নিয়ে গেছে, এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে। এবং 2027 সালের পর থেকে এদেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে, এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ। তো সেই জন্য একটু আপনাদের সামনে আমি একটু সময় নিয়ে এই প্রেজেন্টেশনটা করব, আপনারা দেখবেন, এবং এরপরে এটার সামারি আপনাদের ইমেলে পৌঁছে যাবে, কারণ এটা সামারিটা অনেক বড়, 7-8 পাতার সামারি। তো আপনাদের ইমেলে পৌঁছে দেওয়া হবে, এবং আমি আশা করি যে পত্র পত্রিকায় প্রত্যেকটা সেক্টর ধরে আপনাদের পত্রপত্রিকা আসা উচিত, এবং মিডিয়াতেও ইলেকট্রনিক মিডিয়াতেও আসা উচিত। এই জিনিসগুলো মানুষের জানা উচিত, কিভাবে মানুষকে পকেট কেটে বিদ্যুৎ দেওয়ার নাম করেছে, এবং আজকে বিদ্যুৎ স্বপ্ন দিতেও দেওয়া যাচ্ছে না, বিকজ অফ জ্বালানি কিনতে পারতেছি না আমরা। তো আমি এখন আপনার ইয়েতে মিডিয়া সেলের কেউ আছে তো, ওই তো ওরে মুকুল আছে তো। আমি এখন অনুরোধ করব এটা শুরু করতে। প্রথমে আমাদের বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির বিশ্লেষণ, সে বিশ্লেষণটা তুলে ধরছি। এখানে সাবেক প্রতিমন্ত্রীর দুর্নীতির অভিযোগ, ভূমিকা অভিযোগ, বিদ্যুৎ জ্বালানির মূল্য বৃদ্ধি ও জনগণের উপর প্রভাব, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ খাতে অনিয়ম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতি, আস্তে আস্তে যাও, বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে রাজস্ব খাতে প্রভাব, ধীরে ধীরে, মানে বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্প দুর্নীতির চিত্র, বিদ্যুৎ উৎপাদনের রাজনৈতিক দুর্নীতি, জনগণের উপর চাপ, লাভবান ব্যক্তি ও প্রতিষ্ঠান। এই জায়গাটা গ্যাপ দিবা, 2 সেকেন্ড, হ্যাঁ, একটা থেকে আরেকটা আসবে যখন না, একটু পর দিয়ে আবার। স্মার্ট প্রিপেড মিটার প্রকল্পের দুর্নীতি, বিদ্যুৎ খাতে দুর্নীতির সামগ্রিক প্রভাব। এখন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম, বিদ্যুৎ খাতের কৃত্রিম সংকট, ফ্যাসিস্ট সংকটের বিদ্যুৎ সংকটের সৃষ্টি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের 2009 সালে ক্ষমতা গ্রহণ থেকে বিদ্যুৎ খাতে একটি তীব্র কৃত্রিম সংকট তৈরি করে তাদের উদ্দেশ্য জনগণের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করে, যাতে তারা সরকারের দুর্নীতির চেহারা দেখতে না পায়। বিদ্যুৎ লুটপাটের অভিযোগ, সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের বিরুদ্ধে বিদ্যুৎ প্রকল্পের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে। এই দুর্নীতির মাধ্যমে জনগণের টাকার অপব্যয় করে বিদেশে অর্থ পাচারের পরিকল্পনা করা হয়। বিদ্যুৎ সংকটের কারণে জনগণ মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে, যা সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করতে সহায়তা করেছে। জনগণ সরকারের দায়ী করেছে, এবং তাদের দুর্নীতির জন্য যা অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। তারপরে আছে হলো জ্বালানি খাতের অনিয়ম, জ্বালানি ব্যবস্থাপনার দুর্নীতি। জ্বালানি খাতে
আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে। এই দুর্নীতির মধ্যে রয়েছে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অতিরিক্ত দাম নির্ধারণ, জ্বালানি আমদানি, ঘুষের মাধ্যমে টেন্ডার জেতার অভিযোগ, বিদেশে অর্থ পাচার। সরকার উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচার করেছে। এই পাচারের উদ্দেশ্য হলো অবৈধভাবে অর্থ সঞ্চয় করা। সামাজিক প্রভাব, জ্বালানি খাতে দুর্নীতির অনিয়মের ফলে দেশের সাধারণ মানুষের মধ্যে হতাশা ও বিক্ষোভ বেড়ে গেছে। এই পরিস্থিতি সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে, যা দেশের অর্থনীতিতে উন্নয়নের নেতিবাচক প্রভাব ফেলেছে। সরকারের পরিকল্পনার লক্ষ্য, অনিয়মের উদ্দেশ্য। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের লক্ষ্য ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে জনগণের অর্থ লুটপাট করা। তারা কিভাবে বিদেশে অর্থ পাচার করতে পারে সেই পরিকল্পনা তৈরি করেছিল। পাচার কৌশল, সরকার বিভিন্ন কৌশল ব্যবহার করেছে খাতে তারা জ্বালানি খাতে অর্জিত অর্থ বিদেশে পাচার করতে পারে। এই কৌশলের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারে দাম নিয়ন্ত্রণ, অবৈধ চুক্তি। অর্থনৈতিক সংকট, বিদ্যুৎ জ্বালানি খাতে এই অনিয়মের ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সংকটপূর্ণ হয়ে পড়েছে এবং জনগণ এই সংকটের জন্য সরকারকে দায়ী করেছে। এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। বিদ্যুৎ প্রকল্পগুলি আর্থিক ও সামাজিক প্রভাব, নতুন প্রকল্প বিনিয়োগ। 18 সালের নতুন 1800 মেগাওয়াট HSD ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেশের অর্থনীতি উৎপাদনের উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। এই বিনিয়োগ দেশের অর্থনীতি শক্তিশালী প্রভাব ফেলবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। সংকটের বিদ্যুৎ খরচের পরিবর্তন, বিদ্যুৎ প্রকল্পগুলোর উন্নয়নের ফলে বিদ্যুতের খরচের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে। নতুন প্রযুক্তির মাধ্যমে এই উৎপাদন বৃদ্ধি পাবে, যার ফলে গ্রাহকদের বিদ্যুতের দাম কমবে। বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ প্রকল্পগুলির আর্থিক প্রভাব শুধু উৎপাদনের মাধ্যমে সীমাবদ্ধ নয়, বরং সঞ্চালনের মাধ্যমে উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক বিনিয়োগের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালনের ক্ষমতা বাড়ানো সম্ভব হবে। বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি। বিদ্যুতের দামের বৃদ্ধির প্রধান কারণ হলো বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহের বৃদ্ধি, যা আইন 2010 সালের আওতায় উচ্চ দামে কুইক রেন্টাল ও IPP বিদ্যুৎ ক্ষেত্রে স্থাপনের ফলে ঘটে। উৎপাদন খরচের বৃদ্ধি, উচ্চ দামে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বৃদ্ধি পায়, যা সরাসরি বিদ্যুৎ দামের উপর প্রভাব ফেলে এবং সাধারণ মানুষের আর্থিক চাপের সৃষ্টি করে। জনগণের উপর প্রভাব, বিদ্যুতের দামের বৃদ্ধির ফলে জনগণের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য। তাদের উপর বিদ্যুৎ খরচ বহন করা কঠিন হয়ে পড়ে, যা অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তা পূরণের বাধা সৃষ্টি করে। আর বিদ্যুৎ মূল্য বৃদ্ধির সামাজিক প্রভাব, আর্থিক চাপ বৃদ্ধি, বিদ্যুৎ দামের বৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বৃদ্ধি পাচ্ছে। পরিবারের বাজেট সামলাতে গিয়ে অনেকেই বিদ্যুতের ব্যবহার কমাতে বাধ্য হচ্ছে, তাদের জীবনযাত্রার মান কমিয়ে দেয়। বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে ছোট ব্যবসাগুলি উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে যেতে পারে। ব্যবসায়ীরা অধিক খরচ সহ্য করতে না পেরে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। সামাজিক অস্থিরতা, বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে সামাজিক অস্থিরতা বাড়ছে, বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে, যা রাজনৈতিক অস্থিরতার কারণ হতে পারে।
প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজন। এটি বিদ্যুতের দাম স্থিতিশীল রাখতে সাহায্য করবে। সরকারি নীতিমালা, সরকারের উচিত বিদ্যুৎ খাতে কার্যকরী নীতিমালা প্রণয়ন করা, যাতে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করা যায় এবং জনগণের আর্থিক চাপ কমিয়ে আনা যায়। জনসচেতনতা বৃদ্ধি, জনসাধারণের বিদ্যুৎ ব্যবহারের সঠিক পরিকল্পনা এবং সচেতনতা বৃদ্ধি করা জরুরি, যাতে তারা বিদ্যুৎ সাশ্রয়ী উঠতে পারে এবং দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। বিদ্যুৎ খাত সরকারের দুর্নীতি ও অনিয়ম। বিদ্যুৎ খাতের দুর্নীতির সূচনা, নতুন কোম্পানি গঠন। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত পিডিবি ডিপিডিসি ভেঙে নতুন কোম্পানি গঠনের মাধ্যমে বিদ্যুৎ খাতে একটি নতুন অধ্যায় শুরু হয়। এই কোম্পানিগুলির গঠন মূলত পিডিবির মাধ্যমে অনিয়ম বন্ধ করার লক্ষ্য হয়েছিল। অর্থ লুটপাটের কৌশল, বিদ্যুৎ খাতের সরকারের নীতি একটি বড় অংশ হল কোটি কোটি টাকা লুটপাট করা। নতুন কোম্পানি গঠনের মাধ্যমে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে সক্ষম হয়েছে, কোম্পানি হয়েছে বলে। বিদ্যুৎ খাতের দুর্নীতির সূচনা, সরকারের উদ্দেশ্য নতুন কোম্পানি গঠনের মাধ্যমে সরকারের উদ্দেশ্য ছিল বিদ্যুৎ বিভাগের কার্যক্রমগুলোকে আরো স্বচ্ছ করা, জনগণের স্বার্থ রক্ষা করা, কিন্তু বাস্তবে দেখা যায় ওই উদ্দেশ্যগুলি বেশি কার্যকর হয়নি। নিয়ম ভঙ্গের উদাহরণ, নতুন কোম্পানি গঠনের পর বিদ্যুৎ খাতে অনিয়ম অব্যাহত রয়েছে। বিভিন্ন সময়ে প্রকল্প বরাদ্দ, কাজের মান, সময়সীমা নিয়ে অভিযোগ উঠেছে। বিদ্যুৎ খাতের অনিয়মের পরিণতি, অর্থনৈতিক ক্ষতি। বিদ্যুৎ খাতের অনিয়মের কারণে দেশের অর্থনীতি ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি গৃহীত প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের অভাবে জনগণ বঞ্চিত হচ্ছে। সামাজিক প্রভাব, দুর্নীতির কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে, যা সাধারণ জনগণের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। বিদ্যুৎ কাটছাট কারণে শিক্ষা ব্যবস্থা, সেবা সহ অন্যান্য ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। শুধু পিডিবি নয়, বিদ্যুৎ খাতের দুর্নীতি শুধু পিডিবির মধ্যে সীমাবদ্ধ নেই, অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও অনিয়মের চিত্র দেখা যাচ্ছে, যার ফলে পুরো খাতের কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকারি নীতির দুর্বলতা, কার্যকর পদক্ষেপ অভাবের কারণে বিদ্যুৎ খাতে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতিগুলির বাস্তবায়ন সঠিকভাবে না হয় দুর্নীতির সুযোগ আরো তৈরি হচ্ছে। দুর্নীতি প্রতিরোধে উদ্যোগ যেটা নিলে ভালো হবে আর কি, সেটা হচ্ছে বিদ্যুৎ খাতের প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। প্রকল্পের বরাদ্দ বাস্তবায়ন প্রক্রিয়া জনগণের অংশ বৃদ্ধি করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ প্রয়োজন। বিদ্যুৎ খাতে যারা অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে হবে। নিয়মিত বিদ্যুৎ পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনার ব্যবস্থা প্রয়োগ করে বিদ্যুৎ খাতে অনিয়ম প্রতিরোধের উদ্যোগ নিতে হবে। এই প্রক্রিয়ায় দুর্নীতি চিহ্নিত করা সম্ভব হবে। জনগণের মতামত গ্রহণ করে বিদ্যুৎ খাতে দুর্নীতির মোকাবেলা কার্যকর কৌশল তৈরি করা উচিত। জনগণের কণ্ঠস্বর শুনে সরকারের উচিত পদক্ষেপ নেওয়া। বিদ্যুৎ খাতে ভয়াবহ ভবিষ্যৎ পরিকল্পনা, দূরদর্শী নীতি। বিদ্যুৎ খাতের দুর্নীতি প্রতিরোধের জন্য দূরদর্শী নীতি প্রকল্প আবশ্যক। সরকারের উচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা, যাতে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়। প্রযুক্তির ব্যবহার, তথ্য প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ খাতকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তথ্য প্রকাশ করার জন্য করা উচিত। জনগণের অংশগ্রহণ, বিদ্যুতের দুর্নীতি প্রতিরোধে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণকে সচেতন করে তুলতে হবে, যাতে তারা নিজেদের অধিকার সম্পর্কে জানে। প্রযুক্তি, শিক্ষা ও প্রশিক্ষণ, বিদ্যুৎ খাতের সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য নিয়মিত শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আধুনিক প্রকৌশলী প্রযুক্তির সঙ্গে পরিচিত
করে তুলতে হবে। বিদ্যুৎ উৎপাদনে রাজনৈতিক দুর্নীতি, চরম অনিয়ম ও দুর্নীতির উদাহরণ। বাংলাদেশের বিদ্যুৎ খাতে রাজনৈতিক দুর্নীতি দীর্ঘদিন ধরে চলে আসছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ চুক্তি ও বরাদ্দের স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে বিশাল অঙ্কের অর্থ লুটপাট হয়েছে। নীল নকশার প্রভাব, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার নীল নকশার বিদ্যুৎ উৎপাদনে নতুন যাত্রা যোগ করেছে, নতুন মাত্রা যোগ করেছে। এই নীল নকশার মাধ্যমে বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পের রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে। বিদ্যুৎ খাতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাচার। বিদ্যুৎ জ্বালানি খাতে পাচারে একটি গুরুত্বপূর্ণ সমস্যা। রাজনৈতিক নেতাদের সহযোগিতায় বিভিন্ন কোম্পানি অবৈধ অর্থ পাচার করেছে, যা দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করেছে। দুর্নীতি প্রতিরোধের উদ্যোগ, শীর্ষ পর্যায়ের তদন্ত। সরকারি বিদ্যুৎ খাতে দুর্নীতির বিরুদ্ধে শীর্ষ পর্যায়ের তদন্ত উদ্যোগ নেওয়া প্রয়োজন। এই তদন্তের মাধ্যমে দুর্নীতির সাথে জড়িত চিহ্নিত করা হবে। জনসচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ বিদ্যুৎ খাতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারে। আইনের কঠোর প্রয়োগ, দুর্নীতির দমনের আইন প্রয়োগকারী সংস্থাগুলির কার্যক্রমকে আরো কঠোর করা হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ খাতের রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিমুক্ত বিদ্যুৎ উৎপাদন, ভবিষ্যৎ যদি বিদ্যুৎ উৎপাদনের খাতে রাজনৈতিক দুর্নীতি প্রতিরোধ করা যায়, তবে দেশের অর্থনীতি ও বিদ্যুৎ সরবরাহের উন্নতি হবে। টেকসই উন্নয়ন পদক্ষেপ, টেকসই উন্নয়ন পদক্ষেপের উদ্যোগ নিলে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বেসরকারি খাতে মুক্ত রাখতে সরকারের সঠিকভাবে পরিকল্পনা করতে সহায়ক ব্যবস্থা গ্রহণ করা হবে, যা বিদ্যুৎ উৎপাদনের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। লাভবান ব্যক্তি ও প্রতিষ্ঠান, বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানির ভূমিকা। বেসরকারি উৎপাদনকারী কোম্পানির উদ্যোগগুলি তাদের উৎপাদন খরচ কমানোর মাধ্যমে লাভবান হয়েছে। তারা সরাসরি মূল্য নির্ধারণের ফলে বিদ্যুৎ বিতরণের অধিক মুনাফা অর্জন করেছে, যা জনগণের জন্য ঝুঁকি সৃষ্টি করেছে। ঠিকাদারের অংশগ্রহণ, বিদ্যুৎ খাতের উন্নয়নের প্রকল্পে ঠিকাদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা সরকারের সঙ্গে চুক্তি করে কাজ করে থাকে এবং প্রকল্পের বাস্তবায়নে অতিরিক্ত অর্থ অর্জন করেছে, যা জনসাধারণের জন্য ক্ষতিকর। সরকারি কর্মকর্তাদের ভূমিকা, সরকারি কর্মকর্তারা বিদ্যুৎ খাতের নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে। তাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে বেসরকারি কোম্পানিগুলি অধিক সুবিধা পাচ্ছে, যা খাতটির স্বচ্ছতা কমাচ্ছে। আন্তর্জাতিক ঋণদাতাদের প্রভাব, ঋণদাতাদের লাভবান হওয়া। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলি বিদ্যুৎ খাতে বিনিয়োগ করে অনেক লাভবান হচ্ছে। তারা ঋণের মাধ্যমে সরকারের উপর চাপ তৈরি করে এবং বিদ্যুৎ প্রকল্পে তাদের শর্তগুলি চাপিয়ে যায় এবং আমার মনে হয় আমি হেডলাইন গুলো পড়ে যাই, ডিটেলস লাগে। হ্যাঁ, সেটাই চাই, হেডলাইন পড়ে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, গণ্য হোক না, আমি তো সামারিটা দিচ্ছি। হ্যাঁ, সামারিটা দিচ্ছি আমি, এটা জাস্ট ঠিক করে যাই, কারণ এটা বিশাল সাবজেক্ট। তো আচ্ছা, ঋণদাতারা লাভবান হওয়া, ঋণের শর্ত বলি, অর্থনৈতিক প্রভাব, অপব্যবহার ও দুর্নীতি। অপব্যবহারের চিত্র, দুর্নীতির উদাহরণ, দুর্নীতি প্রতিরোধের পদক্ষেপ। আপনারা তো ওখানে দেখছেন
আমার গলাও শুকিয়ে গেছে। বিদ্যুৎ বিলের প্রভাব, উচ্চ বিদ্যুৎ বিল, সাবসিডির অভাব, বাজেটের ঘাটতির প্রভাব, অর্থনৈতিক চাপের উৎস, ঋণের চাপ, বিদ্যুৎ সরবরাহে অনিয়ম এবং ব্যয়ের চাপ, সামাজিক প্রতিক্রিয়া, জনগণের অসন্তোষ, সমাজের প্রতিক্রিয়া, আর্থিক সচেতনতা বৃদ্ধি। তুমি করে দাও, বলো যে বাকিটা আপনাদের পৌঁছে যাবে। আচ্ছা। এবার তোমার বক্তব্যটা বলে শেষ করো। আচ্ছা, স্মার্ট প্রিপেড মিটার প্রকল্প আপনারা তো নিজেরাই বুঝতেছেন কি করতেছে এই প্রকল্প দিয়ে, কিন্তু এটার যে নেটওয়ার্কটা তৈরি করতেছে, এই নেটওয়ার্কটা হচ্ছে হলো কিছু ব্যক্তির নেটওয়ার্ক, এবং যেখানে জানা যায় যে ওই সরকারের প্রধানমন্ত্রী আত্মীয় স্বজনদের মধ্যে আছে, এবং তাতে তারা কোটি কোটি টাকা লাভবান হবে এই প্রিপেড মিটারে। আমি আর প্রকল্পের পটভূমি কিছু পড়তেছি না। হ্যাঁ, তারপর দুর্নীতির প্রভাবগুলো আছে, দুর্নীতির প্রতিরোধের উপায়, ভবিষ্যৎ পরিকল্পনা। এখন রূপপুর পারমাণবিক প্রকল্প, এটা সম্বন্ধে আপনারা সবাই জানেন। রূপপুর প্রকল্পের চুক্তির কার্যক্রম, রূপপুর প্রকল্পের দুর্নীতির প্রতিকার, রূপপুর প্রকল্পের অর্থনৈতিক প্রভাব, দুর্নীতির আন্তর্জাতিক চিত্র। এই রূপপুরের ব্যাপারে আপনাদের বলি, রূপপুরে যেটা করেছে, আমি পরে রূপপুরের জন্য আরেকটা পাতা পরে আর্থিক কত লুটপাট হয়েছে পরে বলবো আমি। রূপপুরে কিন্তু এটাকে চালু করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ট্রান্সমিশন লাইন না হবে। তার অর্থ হচ্ছিল যে সুদের টাকা গুনতে হবে, বিদ্যুৎ উৎপাদন কিন্তু সুদের টাকা গুনতে হবে তাদেরকে। তো এবং দাম তো বাড়ানোই আছে। তারপরে যেটা তৈরি করেছিল যে ভারতীয় ম্যানেজমেন্ট এটাকে চালাবে, টেকনিক্যাল সাপোর্টটা নিয়ে। তো এগুলোতে অনেক টাকা দুর্নীতি হয়েছে। বিদ্যুৎ খাত দুর্নীতির ফলাফল, দুর্নীতির প্রতিকার। এই সবাইকে ধন্যবাদ। আমি এখন আপনাদেরকে রূপপুরের রূপপুরের উপর বলতে চাই। রূপপুরের উপরে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী সহ অনেকের বিরুদ্ধে মামলা। হ্যাঁ, রূপপুরে যেটা হয়েছে আপনার রূপপুরে পারমাণবিক চুক্তি। তুমি ওই দুর্নীতির ব্যাপারটাতে আসো। হ্যাঁ, দুর্নীতি কিভাবে করছে? দুর্নীতি প্রতিরোধ না, দুর্নীতিটা কি? হ্যাঁ, আপনার দুর্নীতি হচ্ছিল রাশিয়ান পরামর্শক নিয়োগ, ভারতের ক্যাশ অ্যান্ড কাউন্ট স্কিম, পেমেন্টের অভাব ও স্যাংশন, রাশিয়ান কনসালটেন্সি নিয়োগ, স্কেপের সীমাবদ্ধতা, স্কোপের সীমাবদ্ধতা, পেমেন্টের সমস্যার সমাধান। আপনি যা বলবেন ওটা দেখাবেন। সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেমের ডিজাইনের হয়েছে, তারপর কন্ট্রোল সিস্টেমের কার্যকারিতা, দুর্ঘটনার ঝুঁকি, তারপরে ইমার্জেন্সি কন্ট্রোল সিস্টেমের বাস্তবতা, রূপপুর পারমাণবিক প্রকল্পের ভবিষ্যৎ ঝুঁকি। রূপপুর পারমাণবিক পরিকল্পনার নিরাপত্তা ব্যবস্থা, রূপপুর প্রকল্পের ঝুঁকির
মোট কত বিলিয়ন ডলার এখানে ঘাপলা আছে না, সেটা বলো। সেটা আপনি আপনার আরেকটার মধ্যে হ্যাঁ না সমস্যা হচ্ছে এটা টেকনিক্যাল যে সাপোর্ট টাপোর্ট যেগুলো আছে এটা নিয়ে এটা তো পারমাণবিক জিনিস তো হ্যাঁ সেগুলো এখানে দেখানো আছে এবং রূপপুরের যে দুর্নীতিটা হয়েছে এটা আমি বলি এই রূপপুরের তো $500 মিলিয়ন তারা নিয়ে গেছে এটা এবং সেটা নিয়ে এখন তো তদন্ত হচ্ছে লন্ডনে এই টিউলিপের ব্যাপারে এবং আরো দুর্নীতি আছে আর কি। তো এইটা হলো প্রাথমিকভাবে আমরা কিন্তু ই করেছি আর কি। আর এর সাথে আছে হলো প্রিপেড মিটার বাণিজ্য। এই প্রিপেড মিটার বাণিজ্যতেও এই তাদের একটা সিন্ডিকেট মানে 71,20,000 গ্রাহকের কাছে মিটার পৌঁছাবে এবং সেখানে তারা বিরাট অঙ্কের একটা প্রায় 36 কোটি টাকা পাচার কিন্তু অর্থ এখান থেকে নিয়েছে আর কি। আর 1,235 কোটি টাকা অতিরিক্ত খরচ করেছে মাত্র করেছে এবং এর মধ্যে দুর্নীতি করেছে 617 কোটি টাকা। মিটার সরবরাহ স্থাপন খরচের বাস্তবায়নের ছিল 4,500 কোটি টাকা, সেটা এখন 12,000 কোটি টাকা করেছে। তো এইভাবে তারা একটার পর একটা দুর্নীতি করে বিদ্যুৎ খাতকে মোটামুটি ভাবে একটা এখন ভোগলা করে দিচ্ছে, কিছুই দেয় না বিদ্যুৎ খাতের। আর এখানে আপনার ই দিয়ে এইটা বার্তা দেখাও, একটু দুর্নীতির ধরনটা দেখাও। দেখছেন এখানে প্রতি মিটারের জন্য গড়ে অতিরিক্ত খরচ করেছে 4,500 টাকা, ক্রয় করেছে 6,200 টাকা দিয়ে, অতিরিক্ত 1,720 টাকা প্রতি মিটারে। তো মিটারের অ্যামাউন্ট তো বলছি আপনাদেরকে, তাহলে কত টাকা নিয়ে গেছে। আপনি আধা ঘন্টা পরে আমাকে একটু কল এবং এনআইসি কার্ডের দাম 2,000 টাকা, সেটা ধরেছে 5,295 টাকা। টাটা কনসালটেন্টের ইউনিটের দাম 1 লাখ টাকা, সেখানে রয়েছে 3,13,000 টাকা। এইভাবে মানে এই যে দেখানো হচ্ছে, আপনার বারে দেখছেন তো দেখানো হয়েছে এটা। তো সর্বক্ষেত্রে দুর্নীতি, কোনো ক্ষেত্রেই দুর্নীতির শেষ নেই। তারপরে আসেন এলএনজিতে। এলএনজির কাজে দুর্নীতি একটা চক্র। তারা আপনার এখানে দেখেন দেখানো হয়েছে, এইটা বার্তা দেখাও। 6 বছরে 1,66,000 কোটি টাকা খোলা বাজার থেকে আমদানিকৃত কার্গোর 77টি, আর সরবরাহ কোম্পানির সংখ্যা হলো 23টি, মূলত 4টি। গুরুত্বপূর্ণ সরবরাহকারী হলো এই যে ভিটল এশিয়া, তারপর গানভর, টোটাল অ্যান্ড অ্যাক্সেলারেটেড এনার্জি। তো এখানেও তারা লুটপাট করেছে। গত অর্থবর্ষের খরচ 42,643 কোটি টাকা। গ্যাসের দৈনিক চাহিদা 380 কোটি ঘনফুট, সরবরাহ করেছে 290 থেকে 300 কোটি ঘনফুট। এলএনজির সরবরাহ সক্ষমতা 110 কোটি ঘনফুট, সরবরাহ হয়েছে 90 কোটি ঘনফুট, একটু বেশি। এইভাবে তারা খরচ দেখিয়ে লুটপাট করেছে। আর এই সরবরাহকারী চক্রের ক্ষমতার অপব্যবহার করেছে। মুখ্য সরবরাহকারী সিঙ্গাপুরের বিটল এবং গানভর
এই দুইটাই হচ্ছে হলো সাবেক প্রতিমন্ত্রী নসরুল আহমেদের কোম্পানি। উন্মুক্ত দরপত্র করে নেই, শুধু ছাত্রমিত্র কোম্পানিগুলোকে কাগজপত্র দেওয়া হয়েছে। গভর্নমেন্ট টোটালের বিরুদ্ধে বিভিন্ন দেশে ঘুষের অনিয়মের অভিযোগ আছে। 20 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের জরিমানা করেছে বিটলকে $66 কোটি, গনবরকে $66 কোটি এবং টোটালকে $13 কোটি। মানে এরা মানে করাপ্ট কোম্পানিগুলোকে নিয়ে আসছে। কোম্পানিগুলোর নাম আছে? হ্যাঁ, নাম বললাম তো। আর দায়মুক্ত আইন, বিশেষ ক্ষমতা আদালতে চার্জ করা নিষিদ্ধ, পুরনো তালিকা ধরে ক্রয় বিক্রয়, দরপত্রে অংশ নেওয়ার সুযোগ বন্ধ। 23টি কোম্পানির তালিকা কার্যকর ছিল 4টা কোম্পানি। তারা গ্যাস এক্সপ্লোরেশন না করে কমিশন বাণিজ্য করার জন্য গ্যাস বিদেশ থেকে নিয়ে আসছে। আমার দেশে গ্যাস রিজার্ভ থাকা সত্ত্বেও আমরা গ্যাস উত্তোলন করি নেই। অভিযোগ ও প্রমাণ, বিটল এশিয়ার সঙ্গে নসরুল আহমেদের যোগসূত্র, পাওয়ারকো ইন্টারন্যাশনাল নিবন্ধন ও সংশ্লিষ্টতা, পরিবারের আত্মীয় স্বজনদের মাধ্যমে ব্যবসা নিয়ন্ত্রণ, সুপারিশ দুর্নীতি তদন্ত, দোষীদের শাস্তি, নতুন তালিকা উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া, দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো, বিশেষ ক্ষমতা আইনের সংস্কার। এখন এই যে বিদ্যুতের যে ইচ্ছামতো লুটপাট, যে ফিগারটা আমরা চাচ্ছেন আর কি, আপনার ফিগারটা হচ্ছিল 15 বিদ্যুৎ খাতের মোট ব্যয় 15 বছরে মোট খরচ হলো $2,830 কোটি। বর্তমান বিনিময়ের হারে 3,33,900 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা শুধু ক্যাপাসিটি চার্জে। 15 বছরে মোট খরচ হলো $2,830 কোটি। বর্তমান বিনিয়োগ হারে 3,33,940 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট করেছে 1 লক্ষ কোটি টাকা শুধু ক্যাপাসিটি চার্জে চলে গেছে। ক্যাপাসিটি চার্জের হিসাব 2008 থেকে 9, 2023 থেকে 24 ক্যাপাসিটি চার্জ পরিমাণ আপনারা গ্রাফটা দেখতে পারেন কিভাবে উপরে উঠে গেছে। 2008-9 হয়েছে 1,507 কোটি টাকা। 2011-12 হয়েছে 5,000 কোটি টাকা। 18-19 হয়েছে 8,900 কোটি টাকা। 22-23 হয়েছে 17,155 কোটি টাকা। তার অর্থ হলো যে এই যে প্রাইভেট সেক্টরে যে পাওয়ারগুলো দিয়েছে সেই পাওয়ারগুলো চলে নাই এবং তারা এই টাকাগুলো তাদেরকে পেমেন্ট করেছে। এটা হলো আমাদের দেশের মানুষের কাছ থেকে জাস্ট লুট করে নিয়ে গেছে আর কি। এবং এদের এইসব পাওয়ার প্ল্যান্টগুলোর বেশিরভাগ মেশিন খারাপ, কিন্তু খারাপ মেশিন এনে টাকা কামাই করে চলে গেছে, যা দিয়ে আরো পাওয়ার স্টেশন করা যেত। আর এই লুটপাটের অংশ কারা কারা ছিল? ক্যাপাসিটি চার্জের শীর্ষ 5টি কোম্পানি। সামিট নিয়েছে 10,623 কোটি টাকা। অ্যাগ্রো ইন্টারন্যাশনাল নিয়েছে 7,932 কোটি টাকা। আর্দা পাওয়ার হোল্ডিংস নিয়েছে 7,523 কোটি টাকা। ইউনাইটেড গ্রুপ নিয়েছে 6,575 কোটি টাকা। আর RPCL নিয়েছে 5,117 কোটি টাকা।
ওখানে বারে দেখানো হয়েছে। ক্যাপাসিটি চার্জ ডিস্ট্রিবিউশন অ্যামং দ্য টপ 10 কোম্পানিজ, ওখানে দেখাচ্ছে, আপনি লেখা আছে, দেখে নেন আপনারা। হ্যাঁ, তাতে সামিট হলো হাইয়েস্ট আর লোডিং হলো সবচেয়ে কম। কুইক রেন্টাল সাধারণত আসে আপৎকালীন জন্য, কিন্তু এরা কুইক রেন্টাল এনে আপনার 2 বছরের জায়গায় 15 বছর পর্যন্ত চালাচ্ছে, এবং এইসব কুইক রেন্টালের পিছনে আবার সরকার 75% বিনিয়োগ করেছে উইদাউট এনি রিটার্ন। তো এই যে এখানেও একটা লুট। ভারত থেকে বিদ্যুৎ আমদানি 9 বছর ক্যাপাসিটি চার্জ দিয়েছে 11,015 কোটি টাকা। ব্রেকআপ দেওয়া আছে 2023 পর্যন্ত, ব্রেকআপ দেওয়া আছে এখানে, আপনারা ওখানে দেখছেন তো আপনারা, 12 দেওয়া আছে। দায়মুক্তি আইন বিচারের বন্ধের প্রভাবে এই দরপত্র, উন্মুক্ত দরপত্র নিষিদ্ধ করেছিল। আদালতের চ্যালেঞ্জ সুযোগ নেই। পরিবীক্ষণ ও মূল্যায়নের বিভাগের রিপোর্ট এটা আইএমইডি, আমাদের সরকারের যে আইএমইডি আছে, এটা তাদের রিপোর্ট। এটা এখানে সুপারিশ এগুলো আছে, এগুলো তো বলার কোন দরকার নেই আর কি। আপনি তো এই মন্ত্রণালয়টা চালিয়েছেন, আপনার অভিজ্ঞতা আছে। গত 15 বছরে আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ খাতের মানে আপনি কিভাবে এটা বিশ্লেষণ করবেন আর কি? বিদ্যুৎ খাতের হচ্ছিল যে বিদ্যুৎ খাতটা তারা একটা মানে একটা ব্যবসার খাত বানিয়ে ফেলছিল, এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে, এবং সেই মেশিনগুলো এফিসিয়েন্সি কি, এগুলো সম্বন্ধে তো কেউ কোনো বিশ্লেষণ করে না, দেখেও না। সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে যাওয়া যায়, এবং তাই বের করে নিয়ে গেছে তারা। আর সবচেয়ে বড় যেটা আমি এদের গাফিলতি দেখেছি, যে আমাদের একটা নীতি ছিল, আমাদের সময় যে প্রকল্প, আমরা যে মাস্টার প্ল্যান করেছিলাম, সেখানে ছিল যে উৎপাদনটা আমরা আমাদের নিজেদের হাতে রাখবো, সরকারের হাতে থাকবে, বিতরণ এবং ট্রান্সমিশনটা আমরা প্রাইভেট করে দেব। এই জন্য করে দেব যে সরকার রিটেল এবং ট্রান্সমিশনের ব্যবসা করা ডিফিকাল্ট, কিন্তু উৎপাদনের যেটা সেটা আমরা করতে পারি, কারণ আমাদের মানে পাওয়ার প্ল্যান্টের কাছ থেকে বিদ্যুৎ যখন নিয়ে যাবে ট্রান্সমিশন, তখন আমি পাবো, বুঝবো যে আমার কত পাওয়ার নিয়ে গেছে, সুতরাং ট্রান্সমিশনের কাছে ওই টাকাটা আদায় করে নিতে পারবো। সেটা না করে তারা উল্টো করেছে, ডিস্ট্রিবিউশন এবং এটা নিজেদের মতো করে কোম্পানি বানিয়েছে, আর ট্রান্সমিশনের কোনো কিছুই করে নাই। যার ফলে হয়েছে কি, ওই যে ট্রান্সমিশন কম থাকাতে ক্যাপাসিটি চার্জ করার আরো সুযোগ বেশি বেড়ে গেছে, যার ফলে এটা লুট করেছে। কিন্তু আমাদের আমলে যেটা আমরা যে প্ল্যান পরিকল্পনা, 5 বছর তো ছিলাম আমরা মাত্র, পরিকল্পনা তৈরি করতে তো আমাদের 2 বছর চলে গেছে, তারপর তো ইমপ্লিমেন্টে গেছি আমরা। এরা 16 বছরে যেটা ওইটা দেখে আমাদের আমলে ছিল যে 60% পাওয়ার স্টেশন উইল রিমেইন উইথ দ্য গভর্নমেন্ট। এটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের সাথে এটা চুক্তি হয়েছিল, আর 40% চলে যাবে প্রাইভেটে। এখন কিন্তু উল্টো হয়ে গেছে, এখন 80% এখন প্রাইভেটে, 40% 20% গভর্নমেন্টের, সেগুলোও চালায় না। এবং আমাদের যে বড় বড় পাওয়ার এস্টাবলিশমেন্টগুলো আছে সরকারের মালিকানায়, এগুলোর কোনো কিছু করা হয়নি। এগুলো না এক্সটেনশন করা হয়েছে, না রিনোভেশন করা হয়েছে, কিচ্ছু করে না। এগুলোকে আইডিয়াল ফেলে রেখে প্রাইভেটের উপরে ছেড়ে দিয়ে তারা এই পয়সাগুলো কামাই করে নিয়ে চলে গেছে, এবং আলটিমেটলি জনগণকে এটা বহন করতে হচ্ছে। এবং আমি মনে করি, আমি সরকারের কাছে দাবি করবো আর কি,
যে প্রত্যেকটা চুক্তি শুড বি পাবলিক। তারা তো কোনো পিপিআর মানে নেই, পাবলিক প্রকিউরমেন্ট রুল তারা মানে নেই। তারা ওই আইন করে বন্ধ করে দিয়ে ইচ্ছা মতো ক্লোজ টেন্ডার করে করে তারা করে নিজেদের মধ্যে আলোচনা করে ডিসকাশনের মাধ্যমে অ্যাওয়ার্ড করেছে। সুতরাং উই মাস্ট সি দ্য কন্ট্রাক্ট। তারা কিভাবে কন্ট্রাক্ট গুলো করেছে এটা তো পাবলিক হচ্ছে। আমি তো মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো জনগণের কাছে এই কন্ট্রাক্ট গুলো উন্মুক্ত করে দেওয়া, কারণ এটা তো পিপিআর এর অধীনে কেনা হয়নি, উইদাউট টেন্ডারে কেনা হয়েছে। সুতরাং উই মাস্ট পাবলিকদের জানা উচিত তো যে পাবলিকের টাকা যে তোমরা টেন্ডার করলা না কিনলা, সেটার কি এটা কি ক্লজ আছে এটা তো আমরা জানি না। এটা দেখা উচিত। যেটা নাকি বর্তমান সরকার কিছুদিন আগে একটা স্টেটমেন্ট করেছিল যে এগুলা নিয়ে বেশি কি করলে এরা বিদ্যুৎ বন্ধ করে দিলে বিদ্যুৎ চলবে না। বিদ্যুৎ চলবে, আমরা তো উই ক্যান রিনেগোশিয়েট, উই ক্যান টক। আমরা তো বন্ধ করতে যাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি এবং ওখান থেকে ওই আলোচনাটা করে ওই টেন্ডার ডকুমেন্ট হলে আমরা আলোচনা করে আমরা সাজেস্ট করতে পারি যে এই ক্লজ গুলো ঠিক নেই, এই ক্লজ গুলো আপনারা আলোচনা করেন। আলোচনা করে তাদের সাথে এই যে বিশেষ করে ক্যাপাসিটি চার্জটা তো তাদের মেশিন গুলোতে ইনস্পেকশন করা যায়, তারা কত ক্যাপাসিটি চার্জ দিচ্ছে এবং তাদের অ্যাকচুয়াল ক্যাপাসিটি কত, এটা তো নির্ধারণ করে যদি আমরা বের করতে পারি তাহলে ক্যাপাসিটি চার্জটা কিছুটা কমে আসে। তো এই জিনিসগুলো আমার মনে হয় বর্তমান সরকারের ইমিডিয়েটলি করা উচিত। তাহলে ওনারা তো বিল পেমেন্ট করছেন, আমি তার তো জানি বকেয়া খুব একটা বেশি নাই, সবই পেমেন্ট করছে সরকার এসে, কিন্তু আলটিমেটলি তো 27 সালে যে ধরা খাবো আমরা সবাই। তো এখন থেকে যদি আমরা বেলটা টাইট না করি তাহলে কিন্তু 27 সালের মধ্যে আমাদের খুব বিপদ এসে যাবে। তা আমি দাবি করি যে সরকার যেহেতু এটা পাবলিক প্রকিউরমেন্ট রুল ফলো করে নাই, ওই দায়বদ্ধ আইনের মাধ্যমে এইগুলো করেছে, সেই জন্য জনগণের এটা অধিকার যে ওই এগ্রিমেন্ট গুলো দেখা, জানি রিলায়েন্স এবং অন্যান্য যারা প্রাইভেট আছে তাদের এগ্রিমেন্ট গুলো দেখা, এবং আমরা নাগরিক সমাজ তাহলে এটা নিয়ে আমরা কথা বলতে পারবো, পার্টিকুলার আমাদের দলও আমরা কথা বলতে পারবো। মোটামুটি ভাবে এই সরকার যেটা করেছে যে খিদা আছে, সুতরাং যেমন করে খিদার পূরণ করে আমরা লুটপাট করে নিয়ে যাও, তো সেটাই তারা করেছে। তো সুতরাং এই বিদ্যুৎ উন্নয়ন সাস্টেনেবল না, যে কোনো সময় মুক্ত হতে বলবে। 27 সালের বিপদটা একটু করে এলাবোরেট করবেন। আমাদের ফরেন এক্সচেঞ্জ ঘাটতি পড়ে যাবে, ফরেন এক্সচেঞ্জ ঘাটতি হয়ে যাবে, টাকা ছাপানো হবে, টাকা ছাপায় ইনফ্লেশন বাড়বে, তো এখানে ইমাজিন কি হবে দেশের। সবাই আমরা তো ইনভেস্টিগেটিং এজেন্ট না, আমরা যা দেখেছি সেইটার থেকে বের করছি আমরা যে এত টাকা চলে গেছে। এটা ভাগ কার কত নিচ্ছে সেটা আমরা আমাদের দায়িত্ব না, দুদকের দায়িত্ব, কিন্তু এটা লুট হয়েছে, এটা ফ্যাক্ট। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। মাননীয় মহাসচিব, মানে আপনারা যদি ফিউচারে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, ব্যাপক একটা দুর্নীতি হয়েছে, 15 বছরটা আপনারা কিভাবে মূল্যায়ন করেন আর আপনারা কি ব্যবস্থা নেবেন একটু যদি বলেন। আমরা তো আগেও বলেছিলাম তো না আমি যখন এটা পড়ে তার মধ্যে কিন্তু এটা দিয়ে সলিউশনও দিয়ে দিয়েছি, ওইটা ফলো করবো আমরা। না, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা পুরো বিষয়টাই আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। রিভিউ কিন্তু বাতিল না, আমরা দেখবো যে কোন কোন জায়গায় ওরা উইকনেস ছিল।